এখন বাজে 9:45, এত গরম বাবা, এখানে দাঁড়ানো যাচ্ছে না। তো গুড মর্নিং সবাইকে, আমি লিপি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মে মাসের 21 তারিখ। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। এখন 15টা বাজে। উঠেছি কিন্তু অনেক সকালবেলায়। আজকে অবশ্য 5:30টায় উঠিনি, উঠেছি উঠতে উঠতে তখন 6:30 বেজে গেছে। কিন্তু গাছে ফুল ছিল, ফুলটা আজকে নিয়ে যায়নি কেউই। তখন থেকে ক্যামেরা অন করতে পারিনি, কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না, কাল সারা রাত কারেন্ট নেই। তো সেই কারণে। আর বাইরের অবস্থাটা এই দেখো, রোদ নেই কিন্তু অদ্ভুত রকমের ভ্যাপসা গরম, এই হচ্ছে পরিস্থিতি। তো আজকে সারাদিন কী কী করছি ওদের সঙ্গে সব শেয়ার করবো, দেখতে থাকো। চাই দাদা, ফুল চলে এসছে। দেখি সোমবার না, আজকে বৃহস্পতিবার, সব ভুলভাল বলি। কত দাদা? 25 কিলো। কিছু নেই কিন্তু আমার কাছে। দেখো আমাদের ঘুম ভাঙি হয়ে গেছে, গুড মর্নিং হয়েছে। কেমন তাকাচ্ছে। 3 কটা মাছ হবে তো সবার? এখানে মাছ, জিওল মাছটা না, লবণ দিতে হতো ধোয়ার আগে। চল, কয়েকটা স্টাডি টেবিল অর্ডার করেছিল, সেটাই এসেছে, তাই তো নাচতে নাচতে যাচ্ছে। আসতে চলো চলো। বাবা, আমার ছোটো মেয়েটাকে ঘুম পাড়ানো যে কী কঠিন কাজ, কি বলবো। ঘুমোতেই চায় না, ঘুম এসে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ঘুমাবে না। তো এখন বাজে হচ্ছে 1:15, ঘুমোলো সবে। ওই দেখো এখন ঘুমিয়েছে, একেবারে কিচ্ছু জানে না। আর এইখানে দেখো আমার এই বড়ো মেয়েটা স্টাডি টেবিলটা অর্ডার করেছিল, তো সেটা আজকে এসছে। এখানে বসে বসে কিছুক্ষণ পড়লো, একটু খেললো। পাপোশটা এখানে জল পড়েছিল বলে ওর বাবা দিয়ে রেখেছে। এবার খিদে পেয়ে গেছে, যাওয়ার সময় বলে গেল, মা আমার খিদে পেয়েছে, খেতে দাও। টিভি চালিয়ে বসেছে, এবার খেতে দেবো ওকে। ও একটা জিনিস দেখাই, এরকম আমি ব্যাগ গুছিয়ে রেখেছি। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা তোমাদের আজকে বলবো না, মানে আমি যতক্ষণ না বাড়ি থেকে বেরোবো ততক্ষণ কিচ্ছু বলবো না। আমার যাওয়া তো অনেক সময় হয়, সব ঠিক হয়ে যায়, শেষ পর্যন্ত যাওয়া হয় না। সেই কারণে বেরোবো, তারপরে কালকে তোমাদের বলবো কোথায় যাচ্ছি। আমাদের কি কি রান্না হয়েছে আজকে বলো তো, দেখাই তোমাদের। দ্বারা এখানে হয়েছে জিওল মাছের ঝোল, ছোটো কাছে যাও। এখানে রয়েছে পুঁই শাকের তরকারি, পেঁপে ছেঁচকি, আর এখানে পনিরটা আমার মেয়ের জন্য। কই রে মা, খাবি না? আর দেখো টিভি চালিয়ে বসে আছে, ও খাবে এখন, ওকে খেতে দিয়ে নি। এই ফলগুলোকে এবার, ফল তো না, শুধু লেবু আছে, এবার লেবুগুলোকে ধুয়ে রাখি একটু। এমনিতে তো বাজার থেকে কোনো জিনিস আনলে ধুয়ে নেওয়াই উচিত। আমাদের এবার যদি সবজি বাজার থেকে নিয়ে আসে, সবজি বাজার ভেতরে যে ফলের দোকানগুলো পাওয়া যায় থাকে, সেখান থেকে যদি নিয়ে আসে তাহলে তো অবশ্যই ধোবে, ফ্রিজে রাখার আগে অবশ্যই ধুয়ে রাখবে। যেহেতু আমাদের ফ্রিজটা একদম নিরামিষ ফ্রিজ, তো সেই কারণে আমরা সবজি বাজার থেকে যে জিনিসটা আনা হয় সেটা ভালো করে ধুয়ে, কাঁচা জিনিস সেটাই রাখা হয়, আর রান্না করা কোনো জিনিস রাখা হয় না। মানে নিরামিষ হলে আলাদা কথা। এটা এভাবে রেখে দিলাম, জল ধরবে, তারপরে এটাকে ফ্রিজে রাখবো। পিসি এই লিচুগুলো দিয়েছে। আসলে পিসির ভাই হচ্ছে বাগান কেনে ফলের, আমের বাগান, লিচুর বাগান, তো সেগুলো ওই ফলওয়ালাদের কাছে পাইকারি দরে বিক্রি করে। তো আগেও লিচু নিয়ে এসছে পিসি, আজকে আবার এই 3টে লিচু দিয়ে গেল। 3টে না 4টে ছিল বোধহয়, তো যাক 3টে পেলাম। কালকের ব্লগটা আর কালকে শেষ করতে পারিনি, তো আজকে সকালে শেষ করছি। কারণ কালকে সন্ধ্যের পর থেকে আমার ছোটো মেয়েটা এত বিরক্ত করছিল, ওকে রেখে আমি আর কিছু ভিডিও করতে পারছিলাম না। রাতে ভেবেছিলাম ও ঘুমানোর পরে ভিডিও করব, তখন আর এনার্জি ছিল না, আমি ঘুমিয়ে পড়েছি। তো কিছু কথা তোমাদের বলার ছিল, কালকে রাতেই ভেবেছিলাম বলবো, তো সে কথাগুলো এখন বলবো। কালকে তোমাদের বলছিলাম যে আমি একটা জায়গাতে বেরোবো আজকে, তো সেই কারণে জামাকাপড় বার করতে গিয়ে একটা ফাইল বেরোলো। সেটাতে ছিল আমার মেয়ে যখন পেটে ছিল তখন ওই আলট্রাসোনোগ্রাফিগুলো করানো হয়েছিল, তার রিপোর্টগুলো। তো ওটা দেখার পর আমার একটা কথা খুব মনে পড়লো, যে অনেকেই মনে করে যে আলট্রাসোনোগ্রাফিগুলো যেগুলো করতে দেওয়া হয় প্রেগনেন্সিতে, সেগুলো অযথা করতে দেওয়া হয়, সবগুলোর দরকার নেই। কিন্তু আমার সেটা মনে হয় না, আমার মনে হয় এগুলো সবগুলোই করানো দরকার। আচ্ছা, তার আগে বলে নিই, আমি কিন্তু কোনো মেডিকেল পার্সন নই, আর আমি যে কথাগুলো বলবো সেগুলো আমার অভিজ্ঞতার কথা। আর তোমরা যেটা করবে সেটা অবশ্যই তোমাদের ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নিয়েই করবে। তো এগুলো কেন করানো দরকার আমার মনে হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি বলি, আমি 4-5টা আলট্রাসোনোগ্রাফি করিয়েছিলাম। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে 3 মাসের মধ্যে করিয়েছিলাম, সেটা হচ্ছে ডেটিং স্ক্যান, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ।
কারণ ওটা থেকে বোঝা যায় যে প্রেগনেন্সিটা জেনুইন কিনা, মানে সত্যি প্রেগনেন্সি কিনা, ওটা বাচ্চা কটা আছে, মানে যমজ বাচ্চা কিনা। আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা এই ডেটিং স্ক্যানে জানা যায়, সেটা হচ্ছে বাচ্চাটা মানে ভ্রূণটা কোথায় রয়েছে, জরায়ুর মধ্যে রয়েছে না ফ্যালোপিয়ান টিউবের মধ্যে রয়েছে। কারণ টিউবের মধ্যে থাকলে সেটা কিন্তু খুব রিস্কি হয়ে যায় মায়ের জন্যে। তো সেই কারণে এই স্ক্যানটা করানো দরকার। কেন রিস্কি হয়ে যায় সেটাও বলে দিই। কারণ হচ্ছে যখন ভ্রূণটা আস্তে আস্তে বড়ো হতে শুরু করে তখন ওই টিউবটা ফেটে গিয়ে মায়ের কিন্তু চরম ক্ষতি হতে পারে। প্রথমেই মানে স্ক্যানটা করে নেওয়া হয়, প্রথমেই জানা যায় কোথায় রয়েছে, তো ব্যবস্থা নেওয়া যায় তার জন্যে। এটা তো গেল। তাছাড়া জানা যায় যে প্রেগনেন্সিটা কত দিনের, অনেক কিছু এই স্ক্যানটাতে জানা যায়। এটা তো গেল ডেটিং স্ক্যান, সেটা 3 মাসের মধ্যে করে ফেলা হয়, সেটা করেছিলাম। তারপরে যে স্ক্যানটা করানো হয়েছিল সেটা হচ্ছে 11 সপ্তাহ থেকে 13 সপ্তাহের মধ্যে সম্ভবত। আমি তো কালকে ফাইলটা দেখছিলাম। তো যাই হোক, তোমরা যারা প্রেগনেন্ট রয়েছো বা যারা বাচ্চা নেবে ভাবছো, তারা অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নিয়ে ডক্টরই তোমাদের বলে দেবেন, প্রেসক্রাইব করে দেবেন যে কখন কোন স্ক্যানটা করতে হবে। তো আমি এটা বলছি একটা আমার ফাইল দেখে মোটামুটি। তো সেটা হচ্ছে ওই স্ক্যানটাতে বলা হয় এনটি স্ক্যান। ওটা থেকে ওই ঘাড়ের কাছ থেকে কতটা লিকুইড আছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ডক্টররা মেজার করেন। মেজার করে ওটা থেকে বোঝা যায় যে বাচ্চার কোনো জিনগত রোগ হওয়ার সম্ভাবনা আছে কিনা, একদম অ্যাকুরেট না বলতে পারলেও সম্ভাবনা আছে কিনা সেটা কিন্তু ওই স্ক্যানটাতে বোঝা যায়, এনটি স্ক্যান। তো সেই কারণে এই স্ক্যানটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ একটা সুস্থ বাচ্চা আমরা প্রত্যেকেই চাই। তো সেই কারণে প্রথমেই যদি আমরা জানতে পারি যে বাচ্চার কোনো সমস্যা আছে কিনা, তো সেইভাবে প্রথম থেকেই ব্যবস্থা নেওয়া যাবে। একটা ফোন চলে এসেছিলো, তো সেই কারণে মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেল। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এনটি স্ক্যানের কথা বলছিলাম। তো এনটি স্ক্যানে কী কী হয় সেটা বললাম, যে ওই যে লিকুইডটা ঘাড়ের কাছের একটা লিকুইড ওরা মেজার করেন ডক্টররা। তো অভিজ্ঞ লোকেরা এটা বলতে পারবেন যে মেজার করে ওরা কী বুঝতে পারেন কী কী মানে সম্ভাবনা থাকে। এটা থেকে বোঝা যায় যে বাচ্চার কোনো জিনগত রোগ হওয়ার সম্ভাবনা আছে কিনা, তোমাদের তো বললাম। আর এটা যদি আগে বোঝা যায় তাহলে যথাযোগ্য ব্যবস্থাও নেওয়া যেতে পারে, ট্রিটমেন্ট থাকলে ট্রিটমেন্টও করানো হতে পারে। তো সেটা জেনে নেওয়া জরুরি। এটা একটা গেল। তারপরে হচ্ছে 5 মাসে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে স্ক্যানটা থাকে সেটা হচ্ছে অ্যানোমাল স্ক্যান। অ্যানোমাল স্ক্যানে দেখা যায় যে বাচ্চার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, শিরদাঁড়ার হাড় ফাড়, এগুলো সমস্ত কিছু চেক করা হয়। আচ্ছা, এনটি স্ক্যানে যেটা করা হয় সেটা কিন্তু ওর সঙ্গে আলট্রাসোনোগ্রাফির সঙ্গে কিন্তু একটা ব্লাড টেস্টও দেয়। এই সমস্ত কিছু দিয়েই মানে একটা ওরা রিপোর্টটা দেয়। তারপরে রয়েছে 5 মাসের অ্যানোমাল স্ক্যান, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা থেকে বোঝা যায় যে বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, তারপরে ভেতরের যে অর্গানগুলো রয়েছে সমস্ত কিছু ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা, শিরদাঁড়াটা ঠিকমতো তৈরি হয়েছে কিনা, আরও অনেক কিছু এটা থেকে জানা যায়। তো সেই কারণে এই স্ক্যানটা এত গুরুত্বপূর্ণ বোঝাই যাচ্ছে। তো আমি বলবো যে এটা করে নেওয়া উচিত প্রত্যেকেরই। আমি এটা করেছিলাম। তারপরে চলে এলো সেটা হচ্ছে গ্রোথ স্ক্যান। গ্রোথ স্ক্যানে দেখা যাবে যে 9 মাসের কাছাকাছি এটা করা হয়, যে বাচ্চার ঠিকঠাক আছে কিনা, গ্রোথটা ঠিকমতো হচ্ছে কিনা। তো বা যে লিকুইডের মধ্যে বাচ্চাটা থাকে সেই লিকুইডের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা, মানে বাচ্চার গ্রোথ, পুষ্টি, লিকুইড থেকেই তো পুষ্টিটা পায়, পুষ্টিটা ঠিকমতো পাচ্ছে কিনা, ওইটা অনেক কিছু এটা থেকে টেস্ট করা হয়। এবং যদি গ্রোথ ঠিকমতো না হয় তাহলে বাচ্চাকে মানে কী কী ট্রিটমেন্ট করা উচিত মায়ের, তো সেগুলো করা হয় যাতে বাচ্চার গ্রোথটা ঠিকমতো হয়। এই একটা গেল। এবার আরেকটা আছে 5 নম্বর, সেটা বাচ্চা হওয়ার আগে আগে করা হয়, যেটাতে দেখা যায় যে বাচ্চার পজিশনটা, মাথার পজিশনটা কেমন রয়েছে, এগুলো অনেক কিছু দেখা হয়। তো এই কারণে আমি বলবো যে এই স্ক্যানগুলো, কয়েকটা স্ক্যান এগুলো আমাদের একটু করিয়ে নেওয়া উচিত। সরকারি হসপিটালে সম্ভবত অনেকগুলো স্ক্যানিং হয়। তো তোমরা একটু খোঁজখবর নিয়ে নিও, যদি আর্থিক সমস্যা থাকে বা আর্থিক সমস্যা না থাকলেও সরকারি হসপিটালে ব্যবস্থা যদি থাকে করে নেওয়া যেতেই পারে। তো সেই কারণে আমি বলবো যে এই স্ক্যানগুলো অবশ্যই করিয়ে নিও। এবং যে ডক্টর দেখাচ্ছ তোমরা, প্রথম থেকে একটা ডক্টর দেখানো উচিত। আর যে ডক্টর দেখাচ্ছ সেই ডক্টর যেগুলো বলবেন স্ক্যান, তো সেইগুলো অবশ্যই করিয়ে নেওয়া উচিত। আর ডাক্তারের উপরে ডাক্তারি না করাই ভালো। তো এই ছিল আমার আজকের ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি অপেক্ষা করছিলাম। তো সেটা রাত্রেবেলাতে শেয়ার করতে পারিনি, এখন শেয়ার করলাম। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে যে ব্লগটা দেবো সেটা এখন থেকে শুরু করছি। তো এই ব্লগটা দেখে নাও, আর কালকে ব্লগটা কী দেবো সেটাও দেখে নিও আমি কোথায় যাচ্ছি। ঠিক আছে, তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।